পুলিশ ফাইল। সুরমা, সুরমা, এই সুরমা, এই শোনো, আমি বেরোচ্ছি। ওখানে যাচ্ছ? হ্যাঁ, ওই সকালে ফোন করলো না, বাড়িটা দেখবে। কখন ফিরবে? ফিরে আসবো কতক্ষণ, আর ওই 9টা সাড়ে 9টাতে ফিরে আসবো। তা মা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, শোনো, মাকে কিন্তু মনে করে বিকেলে ওষুধটা খাইয়ে দিও। হ্যাঁ, আমি বেরোলাম। দুর্গা দুর্গা। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বেরোচ্ছি। আরে এখন তো এই 5:30 বাজে, ঘন্টা দেড়েক লাগবে যদি জ্যাম না থাকে। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি 7:30 নাগাদ চলে এসো। হ্যাঁ, ঠিক আছে, চলো নবীন। কাকুলিয়ার বাড়ি তো? হ্যাঁ, কাকুলিয়ার বাড়ি, চলো। নিউটাউনের বাসিন্দা কর্পোরেট জগতের বড় কর্তা প্রবীর চাকি 18ই অক্টোবর 2021-এ তার কাকুলিয়ার বাড়িটা কোনো এক খদ্দেরকে দেখানোর জন্য বাড়ি থেকে বের হন। প্রবীরবাবু বাড়িটা বিক্রি করতে চাইছিলেন, সেই মতো খবরের কাগজে বিজ্ঞাপনও দেন তিনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। স্বভাবতই তার উদ্বিগ্ন স্ত্রী গড়িয়াহাটে তাদের এক আত্মীয়কে ফোন করেন। সুরজিৎ, তুই কোথায় বাবা? কাল রাত থেকে তো মেয়েসো বাড়ি ফেরেনি। আমি কাল থেকে কতবার মোবাইলে চেষ্টা করে গেলাম, রিং হয়ে গেল, তুললো না। আর এখন সকাল থেকে তো সুইচ অফ বলছে। তার মানে মেশো রাতে বাড়ি ফিরেনি? না রে। কোথায় গেছে? ও তো কাকুলিয়ার বাড়িতে গেছে। একা? না না, আমাদের ড্রাইভার নবীনদার সাথে আছে তো। ফিরবে না বলে গিয়েছিল? না না, বলেছিল রাত 9টা সাড়ে 9টার মধ্যেই ফিরে আসবে। কি করতে এসেছিল এই বাড়িতে? বাড়িটা বিক্রি করবে জানিস তো, কোনো এক পার্টি ফোন করেছিল, তাই তো দেখাতে গিয়েছিল। নবীন কাকার মোবাইলে করেছিলে? হ্যাঁ, ওটাও রিং হয়ে গেছিল, তোলেনি। আর এখন নবীন আর মোবাইলে তো সুইচ অফ বলছে। আমার খুব ভয় করছে জানিস তো, তুই একবার ও বাড়িতে যা না বাবা। আরে আরে মাসি, কাঁদছো কেন? নিশ্চয়ই কাল কোনো কাজে মেশো থেকে গেছে ও বাড়িতে। আরে মোবাইলটা তো ধরবে। কোনো কারণে ধরতে পারিনি হয়তো, তারপর হয়তো চার্জ নেই বলে সুইচ অফ হয়ে গেছে। আরে চার্জ দেবে তো নাকি? আর তাছাড়া নবীনদার ফোনটাও তো সুইচ অফ বলছে। কি হলো বাবা? হ্যাঁ বলো। তুই একবার গিয়ে দেখ না বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি যাচ্ছি, তুমি চিন্তা করো না। আমি ও বাড়িতে গিয়ে তোমাকে ফোন করছি, ঠিক আছে? রাখছি। হে ঠাকুর, সব মঙ্গল করো। গাড়ি তো রয়েছে, তার মানে মেশো বাড়িতেই আছে।
হচ্ছে নাকি? হ্যাঁ মেশো না, গাড়ি তো আছে, তার মানে মেশো বাড়িতেই আছে। মেশো, ও মেশো, ও প্রবীণ মেশো, মেশো, ও মেশো, মেশো, চুপ বাবা, দরজা তো খোলা। মেশো, ও মেশো, 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 নবীন কাকা, নবীন কাকা, নবীন কাকা, মেশো, নবীন কাকা, নবীন কাকা, নবীন কাকা, নবীন কাকা, ও নবীন কাকা, 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 প্রাথমিকভাবে গড়িয়াহাট থানা তদন্ত শুরু করলেও এই কেসে তদন্তের ভার যায় লালবাজারের হোমিসাইড শাখার হাতে। পুলিশ তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ, মৃতদের মোবাইল কল রেকর্ডস, পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পাশাপাশি পুলিশ নিজস্ব সোর্সকেও অ্যাক্টিভেট করে। দুজনকেই কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল? হ্যাঁ স্যার, ডেড বডির ওন্ডগুলো দেখে আমারও ঠিক সেরকমটাই মনে হয়েছিল। সম্ভবত ছুরি বা চপার জাতীয় কিছু। প্রাথমিকভাবে তদন্ত করে গড়িয়াহাট থানা মোটামুটি একটা তথ্য জোগাড় করেছে। ভদ্রলোকের নাম হচ্ছে প্রবীর চাকি। উনি ওনার অসুস্থ মা আর স্ত্রীকে নিয়ে নিউ টাউনে থাকতেন। আর দ্বিতীয় মৃত ব্যক্তি উনারই ড্রাইভার, নাম নবীন মণ্ডল। ফাইলটা আমি দেখেছি স্যার। এই প্রবীর বাবুর ইকোনমিক্যাল স্ট্যাটাস তো বেশ ভালো। উনি কর্পোরেট সেক্টরে ভালো চাকুরে।
এক ছেলে এক মেয়ে? হ্যাঁ স্যার, আর দুজনেই সেটেল। ছেলে লন্ডনে থাকে আর মেয়ের বিয়ে হয়ে গেছে, ব্যাঙ্গালোরে থাকে। কাকুলিয়া রোডের বাড়িটা প্রবীর চাকি এবং তার মায়ের নামে জয়েন্টে আছে, কিন্তু ব্যাপারটা হলো যে কিছুদিন আগে উনি বাড়িটা বিক্রির জন্য পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন। রাইট স্যার, ওনাদের আত্মীয় সুরজিৎ বাবুও তো বলেছিলেন যে বাড়িটা দেখতে নাকি বেশ কয়েকজন এসেছিল। ব্যাপারটা হচ্ছে খুনটা কেন হলো, কে বা কারা খুনটা করলো এবং কেনই বা করলো? স্যার এই মুহূর্তে তো কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না। যাবে যাবে মিত্রা, তুমি এক কাজ করো, কাকুলিয়া রোডের আশেপাশে যত সিসিটিভি আছে খুনের দিন সন্ধ্যাবেলা 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত তার সমস্ত ফুটেজ কালেক্ট করো। আর এদের এই মোবাইলের কল রেকর্ডও কিন্তু আমাদের দরকার। ওকে স্যার, আমি সব ফুটেজ আর কল রেকর্ড ইমিডিয়েট কালেক্ট করছি। গুড, ভেরি গুড। আর হ্যাঁ, আমাদের কিন্তু রাজারহাটে গিয়ে ওনার ওয়াইফের সঙ্গে একবার কথা বলতে হবে, এবং সেটাও ইমিডিয়েট। ওকে স্যার। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু তদন্তের স্বার্থে আমাকে বিরক্ত করতেই হবে। না না, ঠিক আছে, আপনি বলুন কি জানতে চান। কাকুলিয়া রোডের বাড়িটা তো উনি বিক্রি করতে চাইছিলেন। হ্যাঁ, কেন? দেখুন এ ব্যাপারে আমি ঠিক কিছু জানি না। বিষয় সম্পত্তির ব্যাপারটা ওই সব দেখতো, আমি ও ব্যাপারে কোনো নাক গলাতাম না। বেশ। আচ্ছা, এই কাকুলিয়া রোডের বাড়িটা বিক্রির জন্য উনি কাদেরকে ফোন করেছিলেন? সেটাও আমি জানি না। আসলে বাড়ি বিক্রি নিয়ে যাদের সাথে ফোনে কথা হয়েছিল আমি তাদের চিনিই না। গড়িয়াহাট থানাকে আপনি বলেছেন যে যেদিন উনি বাড়ি থেকে শেষবারের জন্য বেরোন সেদিন কোনো একটা পার্টি ফোন করেছিল যারা বাড়িটা দেখতে চেয়েছিল। হ্যাঁ, সকালে একটা ফোন এসেছিল আর বিকেল 5:30 নাগাদ ও নবীনদাকে নিয়ে বেরিয়ে যায়। তারপর কে ফোন করেছিল আপনি জানেন? না, ও আমাকে কিছুই বলেনি। আপনি? ও তো আরোই কিছু জানে না। আচ্ছা, প্রবীরবাবুর সঙ্গে কারোর সঙ্গে কোনো ঝামেলা বা অশান্তি কিছু হয়েছিল? না না স্যার, ও তো ঝুট ঝামেলা কিছু পছন্দই করতো না। টাকা পয়সা সংক্রান্ত কোনো ঝামেলা? না, তেমন কিছু হলে তো আমি জানতেই পারতাম। আচ্ছা সুরজিৎ বাবু, আপনি তো ওনাদের আত্মীয়, আর আপনিও কাকুলিয়াতেই থাকেন। এই বাড়ি বিক্রি সংক্রান্ত কোনো আলোচনা প্রবীরবাবু আপনার সঙ্গে কোনোদিনও করেননি? না স্যার, এমনকি মেশো যে পার্টিকে বাড়ি দেখানোর জন্য আসছে সেটাও তো আমি জানতাম না। স্যার, ওকে কে খুন করলো, কেন খুন করলো, কিছুই বুঝতে পারছি না। সেটা খুঁজে বের করা আমাদের কাজ। ঠিক আছে, আজ আসছি, প্রয়োজন হলে আবার বিরক্ত করতে আসবো। নমস্কার, ভালো থাকবেন। স্যার ফাইলটা ধরুন। ইয়ে স্যার, ইনকোয়ারি চলছে স্যার। না স্যার, এখনো পর্যন্ত কোনো লিস্ট পাইনি, পেয়ে যাবো স্যার। ওকে স্যার। ইয়ে স্যার, ইয়ে স্যার। স্যার মিত্রা, বড় কর্তারা কিন্তু খুব চাপ দিচ্ছেন যাতে কেসটা যথাযথ সলভ হয় তার জন্য। স্যার সিসিটিভি ফুটেজ ও পাওয়া গেছে? বাহ, ভেরি গুড। মিত্রা, তুমি এক কাজ করো,
খুনের দিন সকালবেলা প্রবীরবাবু যে কটা কল পেয়েছিলেন তার একটা লিস্ট বানিয়ে ফেলো। প্রত্যেকটা কলের ডিটেলস বার করো, আর কে প্রবীরবাবুকে বাড়িটা দেখার জন্য ফোন করেছিলেন তার একটা ডিটেলস বার করো, সেটাও রাখো। রাইট স্যার। নাও। আসবো স্যার? হ্যাঁ, ভিতরে সেলাম স্যার। সেলাম ম্যাম, ভালো আছেন? শোনো আব্দুল, তোমাকে কয়েকটা ইনফরমেশন বের করতে হবে। হয়ে যাবে ম্যাম। কাকুরিয়ার কেসটা শুনেছিস তো? আরে বাপ রে, ওই কেসটা! আরে হ্যাঁ স্যার, বিলকুল শুনেছি, কেন শুনবো না? আরে ওর পিছনের বস্তিতেই তো আমার বাড়ি। হ্যাঁ স্যার, বহুত মালদার আপনি ছিল, বহুত মালদার পার্টি। হ্যাঁ, অনেক পয়সা। আরে ওই পয়সার জন্যই তো মার্ডার করে দিয়েছে। হ্যাঁ, শুনছি ওই বাড়িটা নাকি কাকে দেখাবার জন্য ওইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল আর কি। আর স্যার, সব থেকে বড় কথা, লোকটা তো এখানে থাকে না। হ্যাঁ, ও তো আসলি বাড়ি ওই নিউ টাউনে আছে। হ্যাঁ, বাহ, সবই জানো দেখছি। শোনো, মার্ডারটা কে করেছে সেটাই আমরা জানতে চাই। পাত্তা লাগা। আমরাও খোঁজ নিচ্ছি। আমাকে 2 দিন সময় দিন, আমি একেবারে সব ডিটেলস খোঁজ নিয়ে এসে আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেলাম স্যার। সেলাম। আসসালামু আলাইকুম। বলো, কিছু খবর পেলে? বলছি ম্যাডাম, তার আগে একটু চা খেয়ে নেবে? অত সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। কি খবর এনে দেয় সোর্স? পুলিশ যখন কোনো ক্লুই পাচ্ছিল না, তখন নিজস্ব সোর্স মারফত একটা লিড পায় পুলিশ, আর সেই মতো তারা অ্যাকশনে নামে। কিন্তু কি হয় তারপর দেখুন। কি আপনার ধরছেন কেন? তোমার নাম মিমি হালদার? হ্যাঁ, কেন? আয়ার কাজ করো? হ্যাঁ, কেন? আপনার আয়া লাগবে? মিসেস রায়, ওকে গাড়িতে তুলুন। চল। না, যাবো না। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বাঁচান, বাঁচান, আমাকে কিডন্যাপ করছে। ছেড়ে দিন। ডায়মন্ড হারবারের মহিলা মিমি হালদারকে অ্যারেস্ট করে পুলিশ। এই মহিলা আয়ার কাজ করতেন। তাকে জেরা করে পুলিশের সামনে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পরিষ্কার হতে থাকে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল। দেখুন তাকে জেরা করে কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তারপর আমি ডায়মন্ড হারবারে ঘর ভাড়া নিয়ে থাকি স্যার।
আমি আর আমার ছেলে মিকি কলকাতায় আয়ার কাজ করি। প্রবীর বাবুকে চিনলে কি করে? আমি ট্রেনে যাতায়াত করি তো, অনেকের সঙ্গেই আলাপ আছে। তাদের একজনের কাছেই শুনেছিলাম ওনার কথা। কি শুনেছিলেন? চুপ করে দেখে লাভ নেই মিমি। খুনের দিন সকালবেলা যে মোবাইল থেকে প্রবীর বাবুকে ফোন করা হয়েছিল সেই মোবাইলের মালিকের নাম আমরা জানতে পেরেছি। মিকি হালদার। এক্ষুনি তুমি বলছিলে না মিকি তোমার ছেলে? কাজেই বলো, কি শুনেছিলে প্রবীর বাবু সম্পর্কে? শুনেছিলাম উনি ভালো চাকরি করেন, নিউ টাউনে থাকেন, কাকলিয়াতে একটা বাড়ি আছে, ওনার অনেক পয়সা। ভালো চাকরি করে, নিউ টাউনে থাকে, কাকলিয়াতে একটা বাড়ি আছে, মালটার হেভি পয়সা। ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? আরে হ্যাঁ রে বাবা, আমার অনেক সোর্স আছে। যদি একবার সাইজ করতে পারিস না তাহলে তোকেও আর দালালি করতে হবে না, আমাকেও আর আয়ার কাজ করে খেতে হবে না। একটা দোকান কিনে জমিয়ে ব্যবসা করব। আর যদি ধরা পড়ে যাই? তোর পাগল, ধরা পড়বো কেন? আমি সব প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান? দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, এটা থেকে কি করব? আরে বাবা, এই প্রবীর চাকি তো বিজ্ঞাপনটা দিয়েছে। তাতে আমার কি? কাকুলিয়ার বাড়ি বিক্রি করবে। ও বুঝেছি, দালাল হিসেবে খদ্দের দেখে দেবো বলে যোগাযোগ করে তারপর? না, তাহলে আমার কাছে অন্য প্ল্যান আছে। অন্য প্ল্যান? তার মানে একটু খোলসা করে বলো তো মা। বলছি শোন, তুই এখনই ওই নাম্বারে ফোন করবি। ফোন করব? ফোন করে কি বলবো? ফোন করে বলবি যে তুই ভালো কাজ করিস, তুই কলকাতায় একটা বাড়ি কিনতে চাস, তুই বিজ্ঞাপনটা দেখে ফোন করছিস, তুই একবার বাড়িটা দেখতে চাস। বেশ, তারপর? তারপর আবার কি? বাড়ি দেখতে যাওয়ার নাম করে বাড়িতে ঢুকে লুটপাট করবি। হ্যাঁ, তারপর থানা পুলিশ হোক, তারপর আমি ধরা পড়ি। হ্যাঁ, তাহলে টাকা পয়সা লুট করার পর মালটাকে খতম করে দিবি। সেটা মন্দ বলো না, কোনো প্রমাণ না রাখাই ভালো। কিন্তু মা, এটা একটু বেশি ঝক্কি হয়ে যায়, আমার একার পক্ষে সম্ভব না, কিছু লোক লাগবে। লোক লাগবে? তাহলে তো আবার তাদেরকে টাকা দিতে হবে। তা তো হবেই। ঠিক আছে, তুই ফোন কর, আমি দেখছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, প্রবীর চাকি বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, নাম জানতে চাইছে তো। বানিয়ে যা হোক কিছু একটা নাম বলে দে না। এই রে, মায়ের ওষুধটা খাওয়ানো হয়নি। হ্যালো। বাবা, হ্যাঁ হ্যালো। এতক্ষণ চুপ করেছিলেন কেন? আসলে এদিকে একটু নেটওয়ার্কের প্রবলেম হয় তো, তাই আর কি। হ্যাঁ, এবার বলুন, শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন? আপনার নাম কি? আমার নাম মানে ইয়ে 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 মানে পলাশ হালদার। বলুন। হ্যাঁ, পেপারে দেখলাম আপনি। ও বুঝেছি, আপনি আমার একটা থেকে ফোন করেছেন। হ্যাঁ, আমি বাড়িটা কিনতে চাই। আপনি কি করেন? আমি চাকরি করি, এতদিন বাইরে ছিলাম, এখন কলকাতায় যেতে হবে, তাই একটা বাড়ির খোঁজ করছি। বেশ, আপনি আসুন, একদিন সামনাসামনি কথা হবে। তবে কোথায় বলুন? আমি কালকে গড়িয়াহাটে একটা কাজে যাব, আপনি আমাকে ফোন করে নিন এই দুপুর 1:30 নাগাদ। আমি তখন আপনাকে বলে দেবো কোথায় আসতে হবে। ঠিক আছে, আমি আপনাকে 1:30টার সময় ফোন করছি। কি বললো? কাল গড়িয়াহাটে যেতে হবে, কাল 1:30টার সময় দেখা করবে। যা গিয়ে দেখা কর, তবে খুব সাবধান, কিছু যেন বুঝতে না পারে। তারপর তোমার ছেলে গিয়েছিল ওনার সঙ্গে দেখা করতে? হ্যাঁ স্যার, পরের দিন
দুপুর 1:30 নাগাদ মিকি ওনাকে ফোন করে। উনি বেলা 3টে নাগাদ গড়িয়াহাটেরই হিন্দুস্তান পার্কে মিকিকে দেখা করতে বলে। মিকি যায় দেখা করতে। মিকি একাই গিয়েছিল দেখা করতে? হ্যাঁ ম্যাডাম, মিকি একাই গিয়েছিল। নমস্কার স্যার, আপনি নিশ্চয়ই প্রবীর চাকি? হ্যাঁ, তুমি সরি, আপনি আমাকে তুমি করেই বলুন স্যার। বেশ, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তা তুমি বাড়িটা কিনবে? হ্যাঁ স্যার, এরকমই ইচ্ছা আছে। আসলে আপনাকে ফোনে বলেছিলাম না, এই কাজের সূত্রে আমার এই কলকাতায় থাকা, তা আমার একটা বাড়িও দরকার। তো আমি ভাড়া বাড়ি নিয়েছিলাম, কিন্তু ভাড়া বাড়ি আমার ঠিক পছন্দ না। তা কী করো তুমি? আমি রিয়েল এস্টেটের একটা বড় কোম্পানিতে আছি স্যার। এছাড়াও আমার একটা রিয়েল এস্টেটের ব্যবসাও আছে। বাহ! তা আপনার বাড়ির দাম কত? 1.5 কোটি। 1.5 কোটি? কেন, বেশি মনে হচ্ছে? আরে বাবা, কাকুলিয়া রোডের মতন জায়গায় 2 তলা বাড়ি, একেবারে প্রপার সাউথ ক্যালকাটা। তাও ঠিক, কিন্তু তাহলে তোমার বাজেট কত? 20 থেকে 35 লাখ। ওই টাকা বাড়ি? হ্যাঁ, সরি, আমাদের ডিলটা ফাইনাল হলো না। চলো নবীন। মিকি, তুই একটা কেলানি। দুম করে তোর বাজেট বলার কি দরকার ছিল বলতো? বরং রাজি হয়ে লোকটার সাথে গেলে বাড়িটা দেখে আসতে পারে। তোর শালা সব কিছু কেচি দিলি মাইরি। মাইরি? সত্যি তুই একটা আতা কেলানি। তোরও সব বলার কি দরকার ছিল? আমরা কি সত্যি সত্যি বাড়ি কিনবো নাকি? লোকটা খুব স্মার্ট আর খুব বুদ্ধিমান। কি করবো, মুখ দিয়ে বেরিয়ে গেল। মুখ দিয়ে বেরিয়ে গেল। এখন কি করবো মা? কি আর করবি, যা প্ল্যান আছে তাই হবে। যাব বাবা, লোকটা তো বুঝেই গেছে যে ওই বাড়ি কেনার দম নেই আমার। অত চাপ নিস না। শোন, তুই আবার ওকে এখনই ফোন করবি, আর ফোন করে বলবি যে তুই রাজি, তুই টাকার জোগাড় করে ফেলেছিস, যদি একটু কম সম করে। হাঁ করে তাকিয়েছিস কেন? যা বলছি ঘটে ঢুকছে? লোকটা যাতে বিশ্বাস করে তোকে জেনুইন পার্টি ভাবে, সেইভাবে দরদাম করবি। ও 1.5 কোটি বলেছে, তুই 1.25 বলবি। আরে দালালি করিস তো, এসবও কি আমাকে শিখিয়ে দিতে হবে? ঠিক বলেছ। আর বাইরে যদি বিক্রি হয়ে যায়? অত সস্তা নয়। ওই 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি কেনার মতো দম এখন অনেকেরই নেই। তারপর করোনার পরে যা অবস্থা। ঠিকই বলেছ। মালটা কিন্তু হেভি মালদার আছে, তুমি যেমন বলেছিলে। তবে আমার কাছে পাক্কা খবর আছে, ওই কাকুলিয়ার বাড়িতেই ও টাকা পয়সা রাখে। আরে কালো টাকা, বুঝলি না? শোন, তুই তাহলে এখনই ফোন করে নে, আর আমি এদিকে লোক জোগাড় করছি। লোক? উফ, সব ভুলে যাস? এই তো বললি তুই একা পারবি না, তোর কিছু লোক লাগবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে লোক জোগাড় করো। আমি তাহলে একবার দীপঙ্করকে বলি। দীপঙ্কর মানে তোর সেই বন্ধু? কি বোঝা গেল? সে বোঝা গেল, কিন্তু আসল ব্যাপারটা এবার বোঝাও মিমি কাকিমা। আর কি বোঝাবো? এই দেখো কাকিমা, সবচেয়ে বেশি রিস্ক তো নেবো আমরাই, তাই না? আমরা কি পাবো? হ্যাঁ, আমাদের কত করে দেবে সেটাকে বলো। তোদের প্রত্যেককে 50,000 করে দেবো।
ঠিক আছে মিমিদি, তুমি সব গুছিয়ে নিয়ে আমাদেরকে খবর দাও। আমি খুব তাড়াতাড়ি তোদেরকে ফোন করছি। যা এখন তোরা কেটে ভাব। চল। প্ল্যানটা ভালোই, কিন্তু কোনো কিন্তু নেই। সব একদম মাখনের মতো হয়ে যাবে, সব সাজানো আছে। কাকিমা থাকবে? না না, মা ও বাড়িতে যাবে না, তবে কাছাকাছি থাকবে। আচ্ছা, বাড়িটা এখনো আছে তো নাকি বিক্রি হয়ে গেছে? না না, মা খবর নিয়েছে বাড়িটা এখনো বিক্রি হয়নি। ঠিক আছে, ডেট ফাইনাল হলে জানাস। এই দাউটা যদি মারতে পারি না, তাহলে মার দেয়া কেল্লা, টাকার জন্য আর হয়রান হতে হবে না। ওকে ডান, চলো গুরু। চল ওই দিকটা চল। তারপর আমরা খবর পেয়েছিলাম প্রবীর চাকি তখনও তার কাকুলিয়ার বাড়িটা বিক্রি করতে পারেনি। তার মানে খুনের দিন সকালবেলা তোমরা ওনাকে আরেকবার ফোন করেছিলে? আমি করিনি ম্যাডাম, মিকি করেছিল। যা আরে সুরমা কোথায়? মাসিমাকে ওষুধ খাওয়াচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন ভাই? স্যার আমাকে ভুলে গেলেন? আমি পলাশ হালদার। ওই বাড়ি কেনার ব্যাপারে কথা হয়েছিল। ও, তা আপনি তো মানে তুমি তো বললে পারবে না, তোমারও তো বাজেট নেই। না স্যার, আমি টাকা জোগাড় করেছি। তাই নাকি? হ্যাঁ স্যার, আজকে আমি আপনার বাড়িটা একটু দেখতে চাইছিলাম। আজকেই? হ্যাঁ স্যার, পরশু থেকে একটা কাজে আটকে যাব, তাই ভাবছিলাম বাড়িটা দেখে যদি আজ পছন্দ হয়ে যায় তাহলে আপনাকে একটা টোকেন অ্যাডভান্স করে দিতাম, আর সপ্তাহখানেক বাদে বাকি সব ফর্মালিটি সেরে নিতাম। ও আচ্ছা, তা সকালে হবে না বুঝলে, তুমি বরং ওই সন্ধেবেলা ওই 7টা সাড়ে 7টা নাগাদ চলে এসো। কোথায় আসতে হবে সেই অ্যাড্রেসটা আমি তোমায় বলে দিচ্ছি, লিখে নাও। ঠিক আছে স্যার, 1 মিনিট। বলুন স্যার। তাহলে চলে এসো। থ্যাংক ইউ স্যার, আমি আজকেই পৌঁছে যাব। ফাইনাল, আজকেই আসছে। ঠিক আছে, আমি তাহলে আজকে ওদের খবর দিয়ে দিচ্ছি। কিরে, তোর বাকি লোকেরা কোথায়? বালিগঞ্জ স্টেশনের কাছে ওই বিজন সেতুর ওখানে ওরা সব ওয়েট করছে। এই মিকি, কোনো ঝামেলা হবে না তো? আরে বাবা, কেন টেনশন নিচ্ছিস বলতো? বললাম তো একেবারে ছবির মতো সাজানো আছে। দেখিস ভাই, যাতে ফেঁসে না যায়। আরে ভাই সুপ বল ইয়ার। চল চল, ওরা দাঁড়িয়ে আছে, চল ওয়েট করছে। এই বাড়ি? গাড়িটাও এখানে আছে, মালটা মনে হয় চলে এসছে। তবে ওর সঙ্গে ওর কিন্তু ড্রাইভার আছে। আরো একজন? হ্যাঁ, তবে চাপ নেই, মালটা শুড্ডা। হ্যাঁ মা বলো। তোরা সব পৌঁছেছিস? হ্যাঁ। যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ মনে আছে। মালটা এসেছে? হ্যাঁ, গাড়িটা তো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যা ভেতরে যা, আর সাবধানে সব কিছু করবি, আর কাজ হয়ে গেলে আমাকে অবশ্যই ফোন করবি। হ্যাঁ ঠিক আছে করবো। আর শোন, কাজ হয়ে গেলে সব একসঙ্গে ফিরবি না, সব আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। এই চল। চল।
তুমি এসে গেছো? এরা কারা? কিরে তোরা কি সবকিছু পেলি? এই ঘটনার পর মিকিরা দুটো দলে ভাগ হয়ে যায়। মিমিকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পেলেও মিকি এবং তার বন্ধু দীপঙ্করের খোঁজ পাচ্ছিল না পুলিশ। মিকি তার মোবাইল ফোনটা বন্ধ করে রেখেছিল। 2 সপ্তাহ পর মিকি মোবাইল ফোনটা অন করে আর পুলিশ তার লোকেশন ট্র্যাক করে তাকে মুম্বাই থেকে অ্যারেস্ট করে, সঙ্গে দীপঙ্করকেও। পাশাপাশি মিমির সম্পর্কে আরও জানতে পারে যে সে এর আগেও তার স্বামীর কাছ থেকে জোর করে 80,000 টাকা লুট করেছে এবং তাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেছে। তারপর থেকে তার স্বামী আর তাদের সঙ্গে থাকেন না। প্রবীরবাবু অভিজ্ঞ লোক, মিকিকে দেখে এবং তার সাথে কথা বলে তার বোঝা উচিত ছিল যে এত টাকার সম্পত্তি তার পক্ষে কেনা সম্ভব কিনা। প্রবীরবাবুর আরও সাবধান হওয়া উচিত ছিল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।